হ্যালো বন্ধুরা, আমি সাদ্দাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং এরকম সংকটপূর্ণ পরিস্থিতিতে তোমরা তোমাদের পড়াশোনার কাজটাকেও ঠিকঠাক করে চালিয়ে যাচ্ছ। তো আজকে আমি তোমাদের এই দশম শ্রেণীর পরমাণু নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস অধ্যায়টি থেকে আবারও একটি নতুন ভিডিওর পার্ট নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওটিতে আমি যে সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব ভেবেছি সেগুলি হচ্ছে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া, নিউক্লিয় রিঅ্যাক্টর, পারমাণবিক বোমা এবং নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কি। তো আর বেশি দেরি না করে আমরা চলে যাব আমাদের আলোচনার ভেতরে। তো আজকের এই ভিডিওতে আলোচনার শুরুতেই আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া কি। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াতে সাধারণত একটি ইউরেনিয়াম মৌলের পরমাণু একটি অতি ধীরগতি সম্পন্ন নিউট্রন কণা দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পর ওই ইউরেনিয়াম মৌলের পরমাণুটি অত্যন্ত দুঃস্থিত অবস্থায় চলে যায়। এরপর এই দুঃস্থিত অবস্থাগ্রস্ত ইউরেনিয়াম মৌলের পরমাণুটি সমভর সম্পন্ন দুটি আলাদা নতুন মৌলের পরমাণুতে রূপান্তরিত হয় এবং এর সঙ্গে 3টি নিউট্রন কণা এবং প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন করে থাকে। তো এই একটি ইউরেনিয়াম এর নিউক্লিয়াসের বিভাজনে উৎপন্ন 3টি নিউট্রনকে এখানে সাধারণত বলা হয়ে থাকে গৌণ নিউট্রন। প্রত্যেকটি অন্য নিউক্লিয়াসের বিভাজন ঘটাতে পারে, অর্থাৎ এখানে এই যে 3টি গৌণ নিউট্রন উৎপন্ন হচ্ছে, প্রতিটি গৌণ নিউট্রনই কিন্তু আবার নিউক্লিয়াস বিভাজন ঘটাতে সক্ষম। আবার এদের সঙ্গে আরো 3টি নিউট্রন উৎপন্ন হয়। এইভাবে এই নিউক্লিয় বিভাজন একবার শুরু হলে তা শৃঙ্খলের ন্যায় চলতে থাকে এবং নিউক্লিয় বিভাজনের হার দ্রুত গতিতে বাড়তে থাকে এবং এর ফলে প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়ে থাকে খুব অল্প সময়ের মধ্যে। এবার আমরা এই নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াটি একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই এখানে নেব একটি নিউট্রন কণা। একটি নিউট্রন কণা ধীর গতি সম্পন্ন একটা নিউট্রন কণা। এই নিউট্রন কণাটি প্রথমে গিয়ে হিট করবে একটি ইউরেনিয়াম মৌলের পরমাণুকে। এবার হিট করার পর এই ইউরেনিয়াম মৌলের পরমাণুটি দুঃস্থিত অবস্থায় আসবে। এরপরে এই ইউরেনিয়াম মৌলের পরমাণুটির বিভাজন হবে, অর্থাৎ এই ইউরেনিয়াম মৌলের পরমাণুটি দুটি প্রায় সমভর সম্পন্ন দুটি আলাদা নতুন মৌলের পরমাণুতে রূপান্তরিত হবে। তাহলে আমরা এর আগে দেখেছি যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় এই দুঃস্থিত ইউরেনিয়াম মৌলের পরমাণু প্রায় সমভর সম্পন্ন দুটি আলাদা নতুন মৌলের পরমাণুতে রূপান্তরিত হয়। তার মধ্যে একটি হচ্ছে বেরিয়াম মৌলের পরমাণু এবং অপরটি হচ্ছে ক্রিপ্টন মৌলের পরমাণু এবং এর সঙ্গে এখানে আনুষঙ্গিক হিসেবে 3টি নিউট্রন কণা আবারও উৎপন্ন হয়। এবং এই 3টি নিউট্রন কণা ঠিক একই রকম ভাবে আবারও একটি ইউরেনিয়াম মৌলের পরমাণুর নিউক্লিয় বিভাজন ঘটাতে সক্ষম, অর্থাৎ এই 3টি নিউট্রন কণা আবার আলাদা আলাদা করে একটি ইউরেনিয়াম মৌলের পরমাণুকে গিয়ে হিট করবে ধীর গতিতে। এবং ঠিক
আগের মতো করেই হিট করার পর এখানে ইউরেনিয়াম মৌলের পরমাণুগুলি নিউট্রন কণা দ্বারা হিট হওয়ার পর বা আঘাতপ্রাপ্ত হওয়ার পর এরা এরকম করে দুস্থিত অবস্থায় যাবে এবং দুস্থিত অবস্থায় যাওয়ার পরে এরা আবার আগের মতো করেই প্রায় সমাপর সম্পন্ন দুটি নতুন মৌলের পরমাণুতে বিভাজিত হবে এবং প্রতিটি ইউরেনিয়াম মৌলের পরমাণুই আবার আলাদা আলাদা করে 3টি নিউট্রন কণা উৎপন্ন করবে। তাহলে আমরা পরবর্তী জিনিসটাকে এবার ছবিতে দেখানোর চেষ্টা করব। তাহলে এই প্রথম ইউরেনিয়াম মৌলের পরমাণু বিভাজিত হলো প্রায় সমাপর সম্পন্ন দুটি আলাদা মৌলের পরমাণু, অর্থাৎ বেরিয়াম এবং ক্রিপ্টন, এবং এখানে এটিও আনুষঙ্গিক হিসেবে 3টি নিউট্রন কণা উৎপন্ন করবে, ধীর গতি সম্পন্ন 3টি নিউট্রন কণা। এবং এখানে এটিও দুটি আলাদা মৌলের পরমাণুতে রূপান্তরিত হবে, বেরিয়াম আর ক্রিপ্টন, এবং সঙ্গে 3টি নিউট্রন কণা। এবং এটিও ঠিক একই রকম ভাবে সমভর সম্পন্ন দুটি আলাদা মৌলের পরমাণুতে রূপান্তরিত হলো, বেরিয়াম এবং ক্রিপ্টন, এবং এখানেও এরা আনুষঙ্গিক হিসেবে 3টি ধীরগতি সম্পন্ন নিউট্রন কণা উৎপন্ন করবে। তাহলে এই হলো নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া। এবং যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই বিক্রিয়াটা শৃঙ্খলের ন্যায় চলতে থাকে, তাই এই নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়ায় বলা হয়ে থাকে যে খুব কম সময়ে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন আমরা করতে পারব। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিউক্লিয় রিঅ্যাক্টর কি। তো এই নিউক্লিয় রিঅ্যাক্টর হলো এমন একটি ব্যবস্থা যেখানে নিউক্লিয় বিভাজনকে বিশেষ পদ্ধতিতে নিয়ন্ত্রণের মধ্যে রেখে নিউক্লিয় বিভাজনে উৎপন্ন তাপশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে খুব অল্প সময়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করা হয়ে থাকে। তো এই শক্তি মানুষের কল্যাণে সাধারণত ব্যবহার করা হয়। নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয় রিঅ্যাক্টর হলো একটি নিয়ন্ত্রিত পারমাণবিক শক্তি উৎপাদক যন্ত্র। এই যন্ত্রে সাধারণত ইউরেনিয়াম সমৃদ্ধ দণ্ড জ্বালানি ইউরেনিয়াম দণ্ড সমৃদ্ধ জ্বালানি বলতে ইউরেনিয়াম 92 235 সমৃদ্ধ ইউরেনিয়াম দণ্ডের কথা এখানে বলা হয়েছে। তারপরে ভারী জল বা গ্রাফাইট মডারেটর এবং ক্যাডমিয়াম দণ্ড নিয়ন্ত্রক দণ্ডরূপে ব্যবহার করা হয়। এই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় ফলে উৎপন্ন তাপ শক্তি দিয়ে স্টিম জেনারেটরে স্টিম উৎপাদন করা হয় এবং তাই দিয়ে টারবাইন ঘুরিয়ে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা হয়। সুতরাং নিউক্লিয় রিঅ্যাক্টরে নিউক্লিয় শক্তিকে তাপ শক্তিতে এবং উৎপন্ন তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। নিউক্লিয় রিঅ্যাক্টর থেকে ক্ষতিকারক বিকিরণ বেরোয় এবং তাই একে মোটা কংক্রিটের আবরণ দিয়ে ঘিরে রাখা হয়। এই নিউক্লিয় রিঅ্যাক্টর সম্বন্ধে আমি আবারও হালকা আলোচনা করে দিচ্ছি যে এই নিউক্লিয় রিঅ্যাক্টর হলো এমন একটি ব্যবস্থা যেখানে নিউক্লিয় বিভাজনকে বিশেষ পদ্ধতিতে নিয়ন্ত্রণের মধ্যে রেখে নিউক্লিয় বিভাজনে উৎপন্ন তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে খুব অল্প সময়ে বিপুল শক্তি উৎপন্ন করা হয়ে থাকে এবং এই শক্তি মানুষের সাধারণত বিভিন্ন ধরনের কল্যাণের কাজে ব্যবহার করা হয়। নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয় রিঅ্যাক্টর হলো একটি নিয়ন্ত্রিত পারমাণবিক শক্তি উৎপাদক যন্ত্র।
এই যন্ত্রে ইউরেনিয়াম সমৃদ্ধ দণ্ড জ্বালানি, ভারী জল বা গ্রাফাইট মডারেটর এবং ক্যাডমিয়াম দণ্ড নিয়ন্ত্রক দণ্ড রূপে ব্যবহার করা হয়ে থাকে। এই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় ফলে উৎপন্ন তাপশক্তি দিয়ে স্টিম জেনারেটর স্টিম উৎপাদন করা হয় এবং তাই দিয়ে টারবাইন ঘুরিয়ে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা হয়। সুতরাং এই নিউক্লিয় রিঅ্যাক্টরে নিউক্লিয় শক্তিকে সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এই নিউক্লিয় রিঅ্যাক্টর থেকে ক্ষতিকারক বিকিরণ বেরোয়, তাই একে মোটা কংক্রিটের আবরণ দিয়ে ঘিরে রাখা হয়। এবার আমরা এর মাঝেই খুব হালকা করে সেরে নেব একটা বিশেষ আলোচনা, সেটা হচ্ছে যে নিউক্লিয় দুর্ঘটনার বিভিন্ন ক্ষেত্রে ভয়াবহ পরিণতি দিকগুলি কি কি। যেমন প্রথমেই এই নিউক্লিয় দুর্ঘটনার ভয়াবহ পরিণতির একটা দিক হচ্ছে চেরনোবিল দুর্ঘটনা। তো 1986 খ্রিস্টাব্দের 26শে এপ্রিল সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে অবস্থিত চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এক ভয়াবহ নিউক্লিয় দুর্ঘটনা ঘটে। একটি বিস্ফোরণ এবং আগুনের মাধ্যমে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় কণা বায়ুমণ্ডলে মিশে গিয়ে ইউএসএসআর এবং ইউরোপের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে যায়। ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ইভেন্ট স্কেল অনুযায়ী এটি লেভেল 7-এর ঘটনা। এই দুর্ঘটনায় প্রায় 31 জনের মানুষের মৃত্যু ঘটে এবং দীর্ঘমেয়াদী প্রভাব যেমন ক্যান্সারে আক্রান্ত হওয়া মানুষের সন্ধান এখনও পাওয়া যায়। এই দুর্ঘটনার ফলস্বরূপ দূষণ ও সংক্রমণকে প্রতিহত করতে প্রায় 5 লক্ষ কর্মী নিযুক্ত হন এবং এতে খরচ হয়েছিল প্রায় 18 বিলিয়ন রুবেলস। এই নিউক্লিয় দুর্ঘটনার আরও একটি ভয়াবহ উল্লেখযোগ্য ঘটনা হল ফুকুশিমা ডাইচির দুর্ঘটনা। 2011-এর 11 মার্চ জাপানের ফুকুশিমা এক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এক ভয়াবহ নিউক্লিয় দুর্ঘটনা ঘটে। এর ফলে ওই প্ল্যান্টের 6টির মধ্যে 3টি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উত্তপ্ত কোরের গলন ঘটে, তেজস্ক্রিয়তা চারপাশে ছড়িয়ে পড়ে। বড় ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির ধাক্কা প্ল্যান্টের এই দুর্ঘটনা প্রধান কারণ। পরের দিন 21শে মার্চ বেশি মাত্রায় তেজস্ক্রিয় পদার্থ নির্গত হতে থাকে। এটিও ছিল লেভেল 7-এর দ্বিতীয় ঘটনা। দূষিত জল প্ল্যান্টে এবং সমুদ্রে পড়েছিল। প্ল্যান্টের কর্মীরা ভূগর্ভস্থ রাসায়নিক দেয়াল তৈরি করে ছিদ্র বন্ধ করার চেষ্টা শুরু করেন, কিন্তু এখনও অবস্থার খুব একটা উন্নতি হয়নি। এই স্বল্পস্থায়ী বিকিরণের ফলে কোনো মৃত্যুর খবর না পাওয়া গেলেও প্রায় 3 লাখ মানুষকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। WHO এর মতে এই দুর্ঘটনার ফলে মানুষের ওপর বিকিরণের প্রভাব এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আর একটি সূত্রানুসারে এই দুর্ঘটনায় নির্গত বিকিরণের ফলে ভবিষ্যতে মোট 130 জনের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পারমাণবিক বোমা। ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239-এর নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার উপর ভিত্তি করে সাধারণত পারমাণবিক বোমা তৈরি করা হয়ে থাকে। আবারও বলছি যে ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239-এর নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার উপর ভিত্তি করেই সাধারণত পারমাণবিক বোমা তৈরি করা হয়ে থাকে। এর ধ্বংসাত্মক ক্রিয়া খুব বেশি। এক্ষেত্রে ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239-এর অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়াটি স্বেচ্ছায় ঘটানো হয়। এর ফলে মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই শক্তি চারপাশে
সব কিছু ধ্বংস করে দেয়। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 অগস্ট জাপানের হিরোশিমা এবং 9 আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। প্রথমটি ইউরেনিয়াম 235 এবং দ্বিতীয়টি ছিল প্লুটোনিয়াম 239 এর বিস্ফোরণ বিভাজন বিক্রিয়ার ওপর ভিত্তি করে ঘটেছিল। এই দুটি বোমার বিস্ফোরণে প্রচুর জীবনহানি ঘটে এবং সম্পত্তি হানি ঘটেছিল। হিরোশিমায় প্রায় 1,66,000 মানুষের এবং নাগাসাকিতে প্রায় 80,000 মানুষের মৃত্যু হয়েছিল। অর্ধেক সংখ্যক মানুষের মৃত্যু প্রথম দিনেই ঘটেছিল। পরের কয়েক মাসে পুড়ে যাওয়ার ফলে, বিকিরণের ফলে ও অন্যান্য কারণে অসুস্থ হয়ে বা অপুষ্টিজনিত কারণে বহু মানুষের মৃত্যু ঘটেছিল। বেশিরভাগ মৃত্যুই ঘটেছিল অসামরিক ব্যক্তিদের। এবারে আমরা ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কি। তো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সোজা ভাষায় আমরা যদি বলি, এখানে নামের মধ্যেই ওর অ্যান্সারটি লুকিয়ে রয়েছে। নিউক্লিয় সংযোজন মানে হচ্ছে কতগুলি নিউক্লিয়াস এখানে যুক্ত হচ্ছে। তো এই নিউক্লিয় সংযোজনের বিক্রিয়াকে আমরা এইভাবে বলবো যে নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে তাকে সাধারণত বলা হয়ে থাকে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা এখানে লিখব যে নিউক্লিয় বিক্রিয়ার ফলে কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে তাকে নিউক্লিয় সংযোজন বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নিউক্লিয় বিক্রিয়ার ফলে কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে তাকে সাধারণত বলা হয়ে থাকে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। একটি উদাহরণের মাধ্যমে যদি আমরা এখানে দেখি এই বিষয়টাকে, তাহলে আমরা দেখতে পাবো যে নিউক্লিয় সংযোজনের একটি ভালো উদাহরণ হলো যে দুটি ডয়টেরিয়াম পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটি হিলিয়াম মৌলের পরমাণু, একটি নিউট্রন কণা এবং এর সঙ্গে তাপ শক্তি উৎপন্ন করে থাকে। তাহলে এটাকে আমরা যদি এখানে বিক্রিয়ার আকারে লিখি তাহলে এভাবে লিখব, ডয়টেরিয়াম পরমাণু 2+H12 দুটি হালকা মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয়ে অপেক্ষাকৃত এদের তুলনায় একটি ভারী মৌলের পরমাণু তৈরি করবে। এবং এখানে সঙ্গে 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হবে। তো এখানে দুটি ডয়টেরিয়াম নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি হিলিয়াম নিউক্লিয়াস গঠন করে এবং এখানে এর সঙ্গে হিলিয়াম মৌলের নিউক্লিয়াসের সঙ্গে এখানে একটি
নিউট্রন উৎপন্ন হয়। কিন্তু এখানে এই দুটি ডয়টেরিয়ামের ভর অপেক্ষা এখানে হিলিয়াম ও নিউট্রনের ভরের সমষ্টি কিছুটা কম হয় এবং এই হ্রাসপ্রাপ্ত ভর শক্তিতে রূপান্তরিত হয় এবং প্রায় এখানে এই 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণ শক্তি নির্গত হয়। তাহলে এটাকে আমরা যদি হিসাবের মাধ্যমে দেখি তাহলে সহজেই বুঝতে পারবো। এখানে প্রদত্ত সমীকরণটিতে বিক্রিয়ার আগে দুটি ডয়টেরিয়াম এর ভর ইকুয়াল টু, তাহলে একটির ভর হচ্ছে, একটি ডয়টেরিয়াম পরমাণুর ভর হচ্ছে 2.015। তাহলে এখানে আমরা বের করছি দুটি ডয়টেরিয়ামের ভর, তাহলে 2 এর সঙ্গে গুণ হয়ে আসবে 4.030। এবং বিক্রিয়ার পরে আমরা যদি বিক্রিয়াজাত পদার্থের ভর লক্ষ্য করি, তাহলে এখানে বিক্রিয়াজাত পদার্থের ভর হিসেবে এখানে হয়েছে হিলিয়াম প্লাস একটি নিউট্রনের ভর। তাহলে বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের ভর আমরা এখন কাকে ধরবো, এখানে এই হিলিয়ামের সঙ্গে একটি নিউট্রন কণার ভর। তাহলে একটি হিলিয়াম পরমাণুর ভর হবে একটি হিলিয়াম পরমাণুর ভর ইকুয়াল টু 3.017 এবং একটি নিউট্রনের ভর যদি আমরা দেখি, একটি নিউট্রন এর ভর ইকুয়াল টু হবে 1.009। তাহলে বিক্রিয়ার পরে তাহলে এই হিলিয়াম মৌলের পরমাণু এবং একটি নিউট্রন কণার ভর হবে, সম্মিলিত ভর হবে, তাহলে 3.017 প্লাস 1.009 আমরা যদি যোগ করি তাহলে এটা যোগ করার পরে আমরা পাবো 4.026U এবং এটাকে আমরা ধরে নিলাম এক্ষেত্রে M2। এবং আমরা প্রথমে বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থের ভর বের করেছিলাম, তাহলে এই বিক্রিয়ক পদার্থের ভরটাকে আমরা এখানে ধরে নিব M1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে M1 এর মান হচ্ছে 4.030 অ্যাটমিক মাস ইউনিট এবং M2 ইকুয়াল টু 4.026U। এবং এই দুটার মানের তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থের সম্মিলিত ভর কিছুটা হলো বেশি এবং বিক্রিয়া হওয়ার ফলে যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে সেই বিক্রিয়াজাত পদার্থের ভরের পরিমাণ বা সম্মিলিত ভরের পরিমাণ কিছুটা হলো কমে গিয়েছে। তাহলে এই ভর কোথাও হারিয়ে যায়নি, আমরা
যদি আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের তত্ত্বের ভিত্তিতে যাই, অর্থাৎ বিজ্ঞানী আইনস্টাইনের E=mc² সূত্র যদি আমরা অবলম্বন করি, তাহলে দেখতে পাবো যে এখানে যে ভরের হ্রাস হয়েছে বা ভর বিচ্যুতি হয়েছে, সেই পরিমাণ ভর সমতুল্য পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা এখানে আগে বের করব ভরের বিচ্যুত ভরের পরিমাণ বের করব বা মাস ডিফেক্ট বের করব। তাহলে এখানে বড় হচ্ছে m1, তাহলে m1 - m2, এবং এখানে মান দুটো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 4.030 মাইনাস 4.026 এত ইউনিট, তাহলে আসবে হচ্ছে 0.004 ইউনিট। এবং এই পরিমাণ ভর এখানে হ্রাস হয়েছে, সুতরাং মুক্ত শক্তির পরিমাণও হবে (0.004 ইউনিট। তো এর আগে আমরা দেখেছিলাম যে এক অ্যাটমিক মাস ইউনিট ভর বিচ্যুতির জন্য উৎপন্ন শক্তির পরিমাণ ছিল প্রায় 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি যে এক অ্যাটমিক মাস ইউনিট ভর বিচ্যুতিতে উৎপন্ন শক্তি = 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা এখানে কি পরিমাণ অ্যাটমিক মাস ইউনিটের জন্য উৎপন্ন শক্তি বের করব? এই 0.004 অ্যাটমিক মাস ইউনিট ভরের জন্য আমরা উৎপন্ন শক্তির পরিমাণ বের করব। তাহলে 0.004 অ্যাটমিক মাস ইউনিট ভর বিচ্যুতিতে উৎপন্ন শক্তি হবে = 931.5 ইন্টু 0.004 এত মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে আসবে প্রায় নিয়ার অ্যাবাউট 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় আমাদেরকে আরো কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে। যে নিউক্লিয় সংযোজনে নির্গত শক্তি কিন্তু নিউক্লিয় বিভাজনের তুলনায় বেশি হয়ে থাকে। 1 গ্রাম হাইড্রোজেনের সংযোজনে নির্গত শক্তি 1 গ্রাম ইউরেনিয়ামের বিয়োজনে নির্গত শক্তির তুলনায় প্রায় 7.3 গুণ। তবে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াটি সহজে সংঘটিত হয় না। দুটি নিউক্লিয়াসকে যখন সংযুক্ত করা হয় তখন তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে। তখন এই বিকর্ষণ বলের মান এত বেড়ে যায় যে নিউক্লিয়াসগুলির সংযুক্তির জন্য কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। তাই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া ঘটানোর জন্য তার নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ঘটিয়ে আগে ওই তাপমাত্রা উৎপন্ন করিয়ে নেওয়া হয়। এই সংযোজন বিক্রিয়ার ভিত্তিতেই সাধারণত হাইড্রোজেন বোমা তৈরি করা হয়ে থাকে। এই বিষয়টাকে আমি আরো খুব ভালোভাবে আরেকবার রিপিট করছি যে দুটি নিউক্লিয়াসকে যখন সংযুক্ত করা হয় তখন তার বিকর্ষণ বলের মান এত বেড়ে যায় যে নিউক্লিয়াসগুলির সংযুক্তির জন্য প্রায় কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা উষ্ণতার প্রয়োজন হয়ে থাকে। সাধারণ উপায়ে সাধারণত এই উচ্চ উষ্ণতা কখনো সৃষ্টি করা যায় না। তাই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ঘটিয়ে নিয়ে এই প্রচুর পরিমাণ তাপমাত্রা আগে সৃষ্টি করে নেওয়া হয়। সুতরাং যে কোনো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর পূর্বে সাধারণত বিভাজন প্রক্রিয়াকে ঘটিয়ে নেওয়া হয়। এবারে আমরা এখানে সবশেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সূর্য বা অন্যান্য নক্ষত্রে শক্তির মূল উৎস কি।
তো যে কোনো নক্ষত্র যেমন সূর্যের তাপশক্তির মূল উৎস হলো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নক্ষত্রের মূল জ্বালানি হলো হাইড্রোজেন। নক্ষত্রে সংযোজন প্রক্রিয়াটি কতগুলি চক্রের মাধ্যমে সাধারণত সংঘটিত হয়ে থাকে। মোটামুটিভাবে বলা হয় প্রতি চক্রে 4টি হাইড্রোজেনের নিউক্লিয়াস সংযুক্ত হয়ে উৎপন্ন করে একটি হিলিয়াম ও 2টি পজিট্রন কণা। অর্থাৎ এটিকে যদি আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখাতে যাই তাহলে এই সংযুক্ত 4টি হাইড্রোজেন থেকে উৎপন্ন হচ্ছে একটি হিলিয়াম মৌলের পরমাণু ও এখানে 2টি পজিট্রন কণা উৎপন্ন হয়েছে। একটি হিলিয়াম ও এখানে 2টি পজিট্রনের ভরের সমষ্টি 4টি হাইড্রোজেনের ভরের তুলনায় কিন্তু কিছুটা কম হয় এবং এই ভর হ্রাস শক্তিতে রূপান্তরিত হয়। এর আগের মতো করে আমরা যে আইনস্টাইনের সমীকরণ দিয়ে এখানে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে যে শক্তি উৎপন্ন হয়েছিল, যেটা আমি একটাকে বের করে দেখালাম, ঠিক একই রকম ভাবে এখানেও এই ভর হ্রাস কিন্তু শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ E=mc² সমীকরণ অনুযায়ী এই যে পরিমাণ ভর এখানে হ্রাস হচ্ছে সেই সমতুল্যাঙ্ক পরিমাণ কি হয়, এখানে শক্তি উৎপন্ন হয়। এবং বলা হয়ে থাকে যে সূর্যে প্রতি মিনিটে 12 কোটি টন হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে এবং বিপুল তাপশক্তি উৎপন্ন হচ্ছে। এই সূর্য এইভাবে প্রায় 460 কোটি বছর ধরে তাপশক্তি বিকিরণ করেই যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনার বিষয়গুলি এখানেই শেষ করছি। আশা করছি এই আলোচনা করা বিষয়গুলি সম্বন্ধে তোমাদের মনের মধ্যে একটা খুব ভালো পরিষ্কার ধারণা জন্মেছে। ধন্যবাদ।